আশা করি সবাই ভালো আছো। তোমাদের মাধ্যমিক এক্সাম তো খুবই সামনে, ফেব্রুয়ারিতে। তো সিলেবাস আশা করি অনেকেরই শেষ হয়ে গিয়েছে চ্যাপ্টার ওয়াইজ। তো আমরা এসো উম, কিছু কিছু চ্যাপ্টার নিয়ে তাতে কি ধরনের কোশ্চেন আসতে পারে তা ডিসকাশন করি আজকে। আহ, এই আলোচনায় আমরা আলো নিচ্ছি। আলোর অনেক কটা ভাগ আছে, তার মধ্যে প্রতিফলন মানে বক্রতলে প্রতিফলন একটা ভাগ। এসো আজ এটার কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু আলোচনা করি। আমরা আজ আলোচনা করব বক্রতলে আলোর প্রতিফলন বা একে গোলীয় দর্পণ নিয়ে আলোর প্রতিফলনও বলতে পারো। তো এই চ্যাপ্টারে আমরা পড়েছি কি কি? সমতল দর্পণ, এটা হলো প্রতিফলক তল। প্রতিফলক তলের ওপর অভিলম্ব থাকে, আপতিত রশ্মি, এ হলো প্রতিফলিত রশ্মি। তো আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয় যখন কোনো তলে প্রতিফলন হয়। এর যেহেতু কোনো বক্রতা নেই, তাই এর ফোকাস হলো অসীমে। আচ্ছা, এরপরে আমরা পড়েছি অবতল দর্পণ। তা পড়তে গিয়ে আমরা পেয়েছি, আমি ছোট করে বলে নিচ্ছি যা যা পড়েছি। এটা হলো প্রধান অক্ষ এম আর এন, এই যদি দুটো বিন্দু নিই প্রান্ত বিন্দু, তাহলে এই যে সরল রেখা পেলাম এম থেকে এন, একে আমরা বলছি দর্পণের উন্মেষ। এই গোলীয় তলের যে কেন্দ্রবিন্দু সি, একে আমরা বলছি বক্রতা কেন্দ্র। আর এটা তো প্রতিফলক তল, মানে এটাকে যদি বলো, এটা হলো সামনেরটা প্রতিফলক তল। এই প্রতিফলক তলের যে মধ্যবিন্দু, প্রতিফলক তলের মধ্যবিন্দু, একে আমরা বলতাম মেরু। পি থেকে সি এই ডিস্টেন্সকে আমরা লিখতাম আর। বক্রতা ব্যাসার্ধ পিসির মাঝে হতো এফ, যাকে আমরা বলেছি ফোকাস বা মুখ্য ফোকাস। এখানে মুখ্য ফোকাসের সংজ্ঞা জিজ্ঞেস করলে আমরা বলবো, পড়েছি এগুলো আমরা, যে প্রধান অক্ষ এই মেরু দিয়ে, মেরু আর বক্রতা কেন্দ্র দিয়ে যে রেখাটি গেছে প্রধান অক্ষ, তার সাথে সমান্তরাল রশ্মি নিয়েছি। রশ্মি গুচ্ছ লেখাটাই ভালো, রশ্মি নিয়েছি। তা আচ্ছা, তাহলে এই যে তলে স্পর্শ করেছে এইখান থেকে বক্রতা কেন্দ্রকে জুড়লে তা হয়ে গেল অভিলম্ব। মানে আমি সি থেকে বি এর কথা বলছি। আর রশ্মি হলো প্রধান অক্ষের সমান্তরাল। তো প্রতিফলনের পর যা আপতন কোণ তা প্রতিফলন কোণ হয়, মানে এই দুটো কোণকে সমান হতে হবে। তা প্রধান অক্ষের ওপর একটি বিন্দুতে ছেদ করে, তাই হলো ফোকাস। এটা আমরা পড়েছি। আর এখানে একটা সম্পর্ক আমরা প্রমাণ করেছি, আর সমান 2f, এই ধরনের সম্পর্ক প্রমাণ করেছি। ফোকাস পড়তে গিয়ে
আমরা এটাও বলেছি যে সমতল দর্পণের তো অসীমে, আমরা এটাও বলেছি যে গোলীয় দর্পণকে কোনো গোলীয় দর্পণকে তরলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। এগুলো এমসিকিউ বা 1 মার্কসের কোশ্চেনে এগুলো কিন্তু আসে, জিজ্ঞেস করে। আচ্ছা, এরপর একইভাবে আমরা পড়েছি উত্তল দর্পণ নিয়ে। উত্তল দর্পণে প্রতিফলক তল হলো এইটা, প্রতিফলক তল প্রধান অক্ষ, এ হলো মেরু, গোলীয় তলের মধ্যবিন্দু হলো বক্রতা কেন্দ্র, এ হলো ফোকাস। এগুলো পড়েছি। তো যা বলার, ধরো আমি দুটো রশ্মি নিলাম যা প্রধান অক্ষের সমান্তরাল, এ হলো প্রধান অক্ষ, এটার নামও দিয়ে দিতে পারি এক্স ড্যাশ। তাহলে বক্রতা কেন্দ্র আর এই বিন্দুকে জুড়লে এ হবে আমাদের অভিলম্ব। তাহলে প্রতিফলনের পর দেখো অবতল দর্পণে রশ্মি ফোকাসে মিলিত হয়েছিল। এক্ষেত্রে উত্তল দর্পণে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ ফোকাস থেকে অপসৃত বা আসছে বলে মনে হবে। আচ্ছা, ফোকাস থেকে আসছে বলে মনে হবে, তাহলে প্রতিফলিত রশ্মি, এটা আবার এখান থেকে ডট ডট টানলাম, এটা হলো প্রতিফলিত রশ্মি। একটু ভেবে দেখো, এখানে দৃষ্টিক্ষেত্র হলো এইটা, মানে এই কোণের মধ্যে থাকা কোনো বস্তু এখানে আছে, এখানে তো দেখতে পাবেই একদম কর্নারে আছে, তাহলে এর মধ্যে থাকা কোনো বস্তুকে কিন্তু দেখা সম্ভব, এটা হলো দৃষ্টিক্ষেত্র, এখানে কোনো বস্তু আছে দেখা সম্ভব। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্র বড় হয়। এক হলো দৃষ্টিক্ষেত্র বড়, আর অসৎ প্রতিবিম্ব হয়, মানে বস্তু সৎ হলে তার অসৎ প্রতিবিম্বই হবে একমাত্র উত্তল দর্পণে প্রতি ক্ষেত্রে। যদি বস্তুটি সৎ হয় তাহলে প্রতিবিম্ব প্রতি ক্ষেত্রেই কিন্তু অসৎ হবে, তার মানে সমশীর্ষ, তার মানে প্রতিবিম্ব এবং বস্তু পরস্পর সোজাই হবে। তো কম্পেয়ার করে দেখো, তুলনা করে, ধরো আমি সমতল দর্পণ নিলাম, এটা অভিলম্ব। তো ধরো এখানে কোনো বস্তু আছে, তাহলে প্রতিবিম্ব ঠিক সমান দূরে তৈরি হবে, বস্তু দূরত্ব আর এ হলো প্রতিবিম্ব দূরত্ব, বিন্দু বস্তু নিয়েছি। তো এটা আপতিত রশ্মি, এটা কিন্তু অভিলম্ব না, এটা একটা স্ট্রেট একটা লাইন নিয়েছি সরল রেখা যেখানে বস্তু অবস্থিত। তো এটা হলো অভিলম্ব। তো মনে হবে প্রতিফলনের পর, মানে এটা বস্তু ও ধরলাম, তাহলে প্রতিবিম্ব হলো আই, ইমেজ দিয়ে লিখলাম আই ফর ইমেজ, ও ফর অবজেক্ট।
তো আবার এদিকেও ভেবে দেখো, এ হলো আপতিত রশ্মি আর এ হলো প্রতিফলিত রশ্মি। তো তুমি যদি চোখ রাখো, এক্ষেত্রে দৃষ্টিক্ষেত্র এটা, মানে তুলনা করে বলা যায় সমতল দর্পণের দৃষ্টিক্ষেত্র উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অপেক্ষা ছোট। এই দুটো প্রকৃতি কিন্তু একই, অসৎ হয়, সমশিষ্য হয়, তবে অসুবিধা আছে। এখানে প্রতিবিম্বের যা আকার, বস্তুর যা আকার প্রতিবিম্বেরও কিন্তু একই আকার হয়। এখানে প্রতিবিম্ব গঠন, প্রতিবিম্বের আকার কিন্তু ছোট হয়। তো তাহলে দৃষ্টিক্ষেত্র বড় হলো এই উত্তল দর্পণের ক্ষেত্রে। এই জন্য গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার হয়। তো এই জিনিসগুলো পড়েছি শুরুতে মুসলাম। এবার এসো এই যে প্রতিবিম্ব গঠন হলো, এই প্রতিবিম্বের আকার দেখে প্রতিবিম্ব ছোটও হতে পারে বস্তু থেকে, আবার বড়ও হতে পারে। এখানে একটা সংজ্ঞা আছে, সম্পর্ক আছে, রৈখিক বিবর্ধন, যা আমরা এম দিয়ে লিখি। রৈখিক বিবর্ধন হলো প্রতিবিম্বের আকার ভাগ বস্তুর আকার বা প্রতিবিম্বের দূরত্ব ভাগ বস্তুর দূরত্ব, এই সম্পর্ক। তো এসব ব্যাপারটা বুঝি। আমি একখানা অবতল দর্পণ নিলাম, প্রধান অক্ষ আঁকলাম, মেরুকে আঁকলাম, একে আর একটু বাড়িয়ে দিই, এম এন লিখলাম, মানে এটা উন্মেষ হলো, এম থেকে এম যদি জুড়ি, সরল রৈখিক যে দূরত্ব। এই গোলীয় তলের এ হলো বক্রতা কেন্দ্র, এ হলো ফোকাস। তাহলে আমি যদি এখানে বস্তু রাখি, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এ যদি বস্তু হয়, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাবে। আরেকখানা রশ্মি যা বক্রতা কেন্দ্রগামী হয়, এক্ষেত্রে কিন্তু এটা হলো লম্ব আপতন, কারণ বক্রতা কেন্দ্রগামী রশ্মি এই প্রতিফলক তলে 90 ডিগ্রি কোণে পড়ে। এটা কিন্তু জিজ্ঞেস করে লম্ব আপতন। এক্ষেত্রে আপতন কোণও কিন্তু 0 ডিগ্রি আর প্রতিফলন কোণও কিন্তু 0 ডিগ্রি হয়। তবে আবার যদি জিজ্ঞেস করে যে চ্যুতি কোণ কত, চ্যুতি কোণ কত, চ্যুতি কোণ দেখো গেল এই রাস্তায় কিন্তু উল্টো হয়ে ফিরলো, তার মানে উল্টো হয়ে গেলে চ্যুতি কোণ হয় 180 ডিগ্রি। তো প্রতিবিম্ব এদিকে গঠন হওয়ার তো কোনো চান্স নেই, মিলছে না, মানে অপসারী হয়ে বেরোচ্ছে। তো স্কেল না তুলে একে পেছনের দিকেই আমরা বাড়ালে মোটামুটি এইখান থেকে আসছে বলে মনে হবে। তুমি যদি এখানে চোখ রাখো তাহলে মনে হবে যেন এই বিন্দু থেকে প্রতি বস্তু যদি এ বি হয়, তাহলে এটা এ ড্যাশ বি ড্যাশ মনে হবে যেন এই বিন্দু থেকে আসছে। এটা প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? আচ্ছা, বস্তুর অবস্থান কোথায় ছিল? মেরু ও
ফোকাসের মধ্যে প্রতিবিম্ব কেমন হলো? অসৎ, অসৎ মানে সম শীর্ষ হবে, আর হবে বিবর্ধিত। কি দেখে বললাম? প্রতিবিম্বের আকার বড় আর বস্তুর আকার ছোট, তাই বিবর্ধিত, তাই m গ্রেটার দেন 1, একের থেকে বড় হলো। আর সমশীর্ষ কারণ বস্তুর মাথা আর প্রতিবিম্বের মাথা দেখো প্রধান অক্ষের ওপরে আছে, মানে একই দিকে আছে। আর প্রতিবিম্ব গঠন, প্রতিবিম্ব গঠন হয়েছে দর্পণের পেছনে। তো ছবি আঁকার সময় তোমরা সরলরেখা এঁকে স্কেল বসিয়ে 0, 3, 6, 9, 12 এরকম একটা মাপ নিয়ে নেবে। তাহলে পরে তোমাদের বক্রতা কেন্দ্র, ফোকাস, এগুলোকে বোঝাতে সুবিধা হবে। মানে এটাকে যদি মেরু ধরো, তাহলে এটাকে তুমি ফোকাস ধরতে পারবে, আর এখানে তুমি বক্রতা কেন্দ্র ধরতে পারবে। সেক্ষেত্রে আঁকাটা অনেক ক্ষেত্রে সুবিধে হয়। এরকম একটা মাপ নিয়ে আঁকা যেতে পারে। যেমন আমি হাতেই মাপ নিচ্ছি, 0, 3, 6, 9, 12 স্কেলে নিও তোমরা। তো একে ধরলাম মেরু, মুছে দেবো পরে। এ ধরলাম ফোকাস, এ ধরলাম বক্রতা কেন্দ্র, আর এ আমার দরকার নেই। আচ্ছা, আমি একখানা অবতল দর্পণ এঁকে ফেললাম, তার নাম দিলাম mn। অবশ্যই রশ্মির দিক দেবে, নাহলে অসুবিধা হতে পারে। বস্তু আমি এখানে নিলাম, নাম দিলাম ab। লিখবে ab হলো বস্তু, বস্তুর অবস্থান কোথায়? বক্রতা কেন্দ্রের বাইরে, এ হলো বস্তুর অবস্থান। তো এবার আমি প্রতিবিম্ব আঁকবো। তো স্কেলে ঠিকভাবে যেন সমান্তরাল হয় খেয়াল রেখো। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি নিলাম, তা প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। দুটো রশ্মি তো মিনিমাম লাগবে একটা প্রতিবিম্ব আঁকতে, দুটো রশ্মি, সর্বনিম্ন দুটো রশ্মি লাগবে। আরেকখানা নিলাম, ফোকাস দিয়ে গেল, তাহলে এবারে উল্টে যাবে। মানে সমান্তরাল হলে, প্রধান অক্ষের সমান্তরাল হলে ফোকাস দিয়ে যায়, আবার যদি ফোকাস দিয়ে যায় তাহলে তা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেল। আমি ডবল অ্যারো দিলাম বোঝার জন্য কোনটা কি রশ্মি। আচ্ছা, তাহলে এখানে ছেদ করেছে। তো দেখো এক্ষেত্রে তোমার আঁকাটাও সঠিক হলো এবং প্রতিবিম্ব গঠনও তুমি বলতে পারবে। এবি, এবি প্রথমেই দেখো দুটো রশ্মি সত্যিকারে ছেদ করেছে, তাহলে এটা সদ্বিম্ব। সদ্বিম্ব মানে অবশীর্ষ, দুজনের মাথা উল্টো দিকে আছে, একজনের প্রধান অক্ষের ওপরে, আরেকজনের প্রধান অক্ষের নিচে আছে। আর এম কিন্তু লেস দেন 1, কারণ প্রতিবিম্ব আকারে ছোট হয়ে গেছে। দেখতেও পাচ্ছ প্রতিবিম্ব দূরত্ব এইটুকু আর বস্তুর দূরত্ব এতখানি, মানে অনেকখানি বেশি, বস্তু দূরত্বটা বেশি। তো বস্তু দূরত্ব যদি বেশি হয়ে যায়, হর যদি বড় হয়, উত্তরটা ছোট হয়ে যায়। এম লেস দেন এম 1 এর থেকে ছোট হলো। আচ্ছা, আর প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে। তো এরম অনেকগুলো বেশ কিছু আঁকা আছে যেগুলো করতে হবে, প্র্যাকটিস আসে, আঁকতে আসে পরীক্ষায়। এটা মুছলাম।
উম, আরেক ধরনের পড়েছো উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি ওই R=2f প্রমাণে এটা কিন্তু বারবার ব্যবহার হয়। মানে বলছে যে ধরো বেশ কিছু রশ্মি আঁকলাম ফোকাস থেকে, এ বি সি, আলফা, এই কোণটা বিটা, এই কোণকে নিলাম গামা। তো দেখতেই পাচ্ছ এ এফ যে রশ্মি তা মেরু এই হলো মেরু, পি পি হলো মেরু, তা মেরুর খুব কাছে, আর সব থেকে ছোট কোণ কিন্তু আলফা, সব থেকে ছোট কোণ কিন্তু আলফা। এই শর্ত যা পূরণ করবে সেটাই হবে উপাক্ষীয় রশ্মি। তার মানে এফ এ হলো উপাক্ষীয় রশ্মি। আচ্ছা, এর থেকে অঙ্ক পাবে। মানে আর ধরো দিয়ে দিল 10 সেন্টিমিটার, তাহলে বললো এফ কত, তো একদম ফর্মুলার অঙ্ক, r/2, তার মানে 10/2 মানে 5 সেন্টিমিটার, এই ধরনের। বা উল্টোও দিতে পারে, এফ ইকালস টু বলে দিল 2.5 সেন্টিমিটার, বললো বক্রতা ব্যাসার্ধ কত, তুমি সরাসরি ফর্মুলা ইউজ করবে, R=2f, এফ এর ভ্যালু 2.5 মানে 5 সেমি। আচ্ছা, আর এই গোলীয় দর্পণে প্রতিফলনের সব থেকে গুরুত্বপূর্ণ হলো দর্পণের ব্যবহার। এর বিভিন্ন ধরনের ব্যবহার আছে। এক হলো দাঁতের রোগ দেখতে, আর হলো রিয়ার ভিউ মিরর, মানে গাড়ির সাইডে যে দুটো কাঁচ থাকে, আবার হচ্ছে হেডলাইট, আরো হচ্ছে স্ট্রিট ল্যাম্প, এই ধরনের বিভিন্ন ব্যবহার আছে। তো তাহলে গোলীয় প্রতিফলনে যা যা আছে ছোট করে একটু দেখে নিলাম। এবার দেখি এর থেকে কি কি ধরনের 1 মার্কসের, 2 মার্কসের আর 3 মার্কসের কোশ্চেন আসতে পারে। প্রথমে আসি 1 মার্কসের কিছু কিছু কোশ্চেন। যেমন ধরো দিল, আমি প্রথমে কোশ্চেন গুলো নিয়ে নিই। ইএনটি চিকিৎসক দাঁতের রোগ দেখতে কি ধরনের দর্পণ ব্যবহার করেন? তো এর অপশানও দিয়ে দিল, অবতল দর্পণ, অবতল লেন্স, উত্তল দর্পণ, উত্তল লেন্স। আচ্ছা, পরের প্রশ্ন, অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। এ তো সোজাসুজি জিজ্ঞেস করলো যে একটি ব্যবহার লেখো। এছাড়া ধরো
মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কি ধরনের দর্পণ ব্যবহার হয়? একইভাবে একই দিয়ে দিল, অবতল দর্পণ, উত্তল দর্পণ, অধিবৃত্তীয় দর্পণ, এইভাবে আবার ধরো সমতল দর্পণ দিল, সমতল দর্পণ। আবার ধরো জিজ্ঞেস করলো গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার হয়? একই অপশন রাখলো। আচ্ছা, লিখি অপশনগুলো। অবতল দর্পণ, উত্তল দর্পণ, অধিবৃত্তীয় দর্পণ, আর ধরো সমতল দর্পণ। স্ট্রিট ল্যাম্পে কোন ধরনের দর্পণ ব্যবহার হয়? তো একইভাবে রাখলো। এর থেকে সঠিক উত্তর, এগুলো সবই কিন্তু দর্পণ দিলাম, লেন্স নিচ্ছি না। সমতল দর্পণ, ছোট করার জন্য একটু লিখে দিই, উত্তল। এখানে লেন্স নিলাম, লেন্স তো ব্যবহার হবেই না, বাদই দাও। এবারে এসো উত্তরগুলো একটা একটা করে নিই। প্রথমে ছিল ইএনটি চিকিৎসক, তো অবশ্যই অবতল দর্পণ ব্যবহার হয়। অবতল দর্পণের একটি ব্যবহার, ইএনটি চিকিৎসকও লিখতে পারো দাঁতের, অথবা সেলুনে ইউজ হয় দাড়ি কাটার কাজে। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার অবশ্যই উত্তল দর্পণ। আমরা পড়েছিলাম দৃষ্টিক্ষেত্র বড় হয় গাড়ির। এসব হেডলাইট, হেডলাইটে অবশ্যই ব্যবহার হয় অবতল দর্পণ প্রতিফলক হিসেবে, কিন্তু প্রতিফলক হিসেবে, মানে হেডলাইটের হেডলাইট, যে গাড়ির হেডলাইট ইউজ হয়, এই অবতল দর্পণের ফোকাসে কিন্তু বাল্বটা রাখা থাকে। মানে এই যদি অবতল দর্পণ হয়, তাহলে কথার কথা, এই যদি ফোকাস হয়, এটাই কিন্তু বাল্ব। তো রশ্মি পড়ার পর এ কিন্তু প্রতিফলন যখন হবে, পড়ার পর যখন প্রতিফলন হবে, তা সমান্তরাল রশ্মিতে পরিণত হবে, তাহলে অনেক দূর অবধি তুমি দেখতে পাবে। আচ্ছা, স্ট্রিট ল্যাম্প অবশ্যই উত্তল দর্পণ, যাতে ছড়িয়ে পড়ে, কারণ এই উত্তল দর্পণ হলে এখানে যদি রশ্মি রাখো, তো পড়ার পর মনে হবে যেন ফোকাস থেকে আসছে, অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে আলো কিন্তু ছড়িয়ে পড়বে। তো এগুলো ব্যবহার থেকে এই ধরনের জিনিস আছে। এবার এসো মুসলাম। অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে যদি বক্রতা ব্যাসার্ধ 20 বা 21 সেন্টিমিটার হয়? তো অপশানগুলো 21 নিল, 21, 10 নাও, 10.5 নাও, আবার 42 নাও, সেন্টিমিটার, সবকটাই কিন্তু সেন্টিমিটার এককে। আচ্ছা, কোন দর্পণের
দৃষ্টিক্ষেত্র সর্বাধিক। এতে আর অপশন দিলাম না, একেবারে উত্তর লিখব। অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে? এক্ষেত্রে উত্তর বসাবো। আবার অবতল দর্পণে বক্রতা কেন্দ্র গামী রশ্মির আপতন কোণ কত? অপশন ধরো 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, এভাবে রাখলো। অবতল দর্পণে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? এও তুমি অপশন নিচ্ছি না, একেবারেই উত্তর বানাবো। বক্রতা ব্যাসার্ধ 21 সেন্টিমিটার দিয়েছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি 21 সেন্টিমিটার হয়, তাহলে ফোকাস হবে 21কে 2 দিয়ে ভাগ করতে হয়, মানে 10.5। এই উত্তরটি ঠিক। কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? অবশ্যই উত্তল দর্পণ। আমরা দেখেও ছিলাম। অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে? এই আঁকাও এঁকেছিলাম, যখন বস্তু অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে অবস্থান করে। আচ্ছা, বক্রতা কেন্দ্রগামী রশ্মি আগেই আমরা দেখেছি। বক্রতা কেন্দ্র দিয়ে যদি রশ্মি যায়, একই পথে ফিরে আসে। সমতল দর্পণেও খেয়াল করে দেখেছো, যদি এক অবিলম্বগামী রশ্মি হয়, অবিলম্ব দিয়ে যে যায়, আবার অবিলম্বের পথেই কিন্তু ফিরে যায়। এই ক্ষেত্রে আপতন কোণও 0, আবার প্রতিফলন কোণও কিন্তু 0 ডিগ্রি। তো এক্ষেত্রে আপতন কোণ কত হবে? যদি অবিলম্বগামী বা বক্রতা কেন্দ্রগামী হয়, তাহলে হলো 0 ডিগ্রি। আচ্ছা, অবতল দর্পণের বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে, আচ্ছা এবারে এর আঁকাটা ছিল এরম, অবতল দর্পণ, ফোকাস এটা বক্রতা কেন্দ্র, বস্তুকে এখানে রাখলে তার প্রতিবিম্ব কিন্তু এটা ইমেজ, আর এটা অবজেক্ট। তার প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? বক্রতা কেন্দ্র এবং অসীমে, বা লিখতে পারো বক্রতা কেন্দ্রের বাইরে। বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে প্রতিবিম্ব গঠন হবে। তো এই ধরনের আরো বেশ কিছু এমসিকিউ আমরা নিতে পারি, যেগুলো আপাতত মনে পড়ছে। বুঝলাম। যেমন ধরো জিজ্ঞেস করলো, কোন রশ্মি সমতল দর্পণে 30 ডিগ্রি কোণে আপতিত হলে, এক মিনিট, আপতিত হলে
প্রতিফলনের পর চ্যুতি কোণ কত? আচ্ছা, এক্ষেত্রে একটু কিন্তু খেয়াল রেখো। আচ্ছা, পরে বলছি। এই যদি সমতল দর্পণ হয়, উত্তর পরে আসছি। আর কিছু কোশ্চেন্স যা মনে আসছে নেই, এগুলো তো নিয়েই নিয়েছি। দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক অনেক কটা দিয়ে দিল। আর ইকুয়াল টু 2f, আর ইকুয়ালস টু f/2, f ইকুয়ালস টু 2r, f ইকুয়ালস টু r, এইভাবে বেশ কিছু দিয়ে দিল। সমতল দর্পণের, এটা আমরা বলেছিলাম, দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? একেবারেই উত্তর নেব, বা এরম নাও, আলোকরশ্মি দর্পণে 0 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে প্রতিফলন কোণ কত? এই ধরনের পেতে পারি। তো দেখো, এগুলো একটা একটা করে অ্যান্সার নেই। কি গরম। প্রথম আছে, এটা পরে নিচ্ছি, দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। বহুবারই করেছো এটা। আর ইকুয়াল টু 2f এর অঙ্ক পাবে। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসীম, বক্রতা নেই, তাই অসীমে অবস্থান, অসীমে। আলোকরশ্মি দর্পণে 0 ডিগ্রি কোণে আপতিত হলো, সমতল দর্পণ কিন্তু, হ্যাঁ, এখানটায় সমতল দর্পণে, বা বক্রতেও হলে হবে, 0 ডিগ্রিতে এসে পড়লো, মানে অভিলম্ব দিয়ে পড়লো, তাহলে অভিলম্ব দিয়েই ফিরে যাবে। তাহলে অভিলম্ব দিয়ে পড়লে কোণ তো আর হলো না, সোজা এসে পড়লে কোণ আর কোথায় হলো? এদিকেও কোণ হলো না, এদিকেও কিছু কোণ হলো না। তো 0 ডিগ্রিতে পড়লো, আবার লাফিয়ে 0তেই উঠে গেল। তাহলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি। কিন্তু যদি বলতো চ্যুতি কত, এখানে যদি কোশ্চেন বলতো চ্যুতি কোণ কত, তাহলে কিন্তু উত্তর হতো 180 ডিগ্রি। কারণ যেদিকে এলো সেদিকে গেল না, উল্টো পথে কিন্তু চলে গেল। আচ্ছা, এটা দেখি। কোণরশ্মি সমতল দর্পণ, আমি নিলাম সমতল দর্পণ, নিচেই আঁকলাম, কারণ এটা তার প্রতিসরণ হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এটা অভিলম্ব সমতল দর্পণে 30 ডিগ্রি কোণে পড়লো। এইখানে একটু খেয়াল করো, কোশ্চেনে কি বলেছে, অভিলম্ব সাপেক্ষে নাকি দর্পণ সাপেক্ষে, এই জিনিস খেয়াল করো। কার সাপেক্ষে বলেছে খেয়াল করো, না হলে আমি ধরেই নিলাম অভিলম্ব সাপেক্ষে, তাই আমি 30 নিলাম। কিন্তু যদি বলতো দর্পণ সাপেক্ষে, তাহলে আমার দর্পণ থেকে কোণটাকে আঁকতে হতো। আচ্ছা, যাওয়ার কথা, দর্পণ না থাকলে এইভাবে যাওয়ার কথা, কিন্তু ও গেল কিভাবে? এইভাবে গেল, মানে 30 ডিগ্রি কোণেই বেরিয়ে গেল। তাহলে কতখানি বেঁকলো? যাওয়ার কথা এই রাস্তায়, এই গেছে, তাহলে এতখানি বেঁকে গেছে এই কোণটা, এই এটা হলো চ্যুতি কোণ, এই কোণটা। কি করে পাবো? এটা তো একটা সরল রেখা, এটা 180 ডিগ্রি, তার থেকে কত গেল? 30 আর 30, 60 গেল। 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে 180 মাইনাস 60 মানে হলো 120 ডিগ্রি। তো এই হলো মোটামুটি ভাবে কিছু 1 মার্কসের কোশ্চেন যা আসতে পারে। এবার এসো আমরা কিছু 2 মার্কসের কোশ্চেন দেখে নিই।
যেমন জিজ্ঞেস করতে পারে উন্মেষ কাকে বলে। তো গোলীয় দর্পণ নেব, দুখানা প্রান্তবিন্দুকে জুড়লে যে সরলরেখা পাই তাকেই আমরা উন্মেষ বলবো। গোলীয় দর্পণের প্রধান ছেদের, এই যে প্রধান ছেদ, তার প্রান্তবিন্দু ছেদের প্রান্ত বিন্দু দ্বয়কে যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তার দৈর্ঘ্যকে বলে ওই গোলীয় দর্পণের উন্মেষ। তো এ ধরনের পেতে পারি। আবার রে ডায়াগ্রামও আসতে পারে। যেমন ধরো এরম কোশ্চেন দিল, অবতল দর্পণের কোথায় বস্তুকে রাখলে বস্তুর অবশিষ্ট ধরো বিবর্ধিত, আচ্ছা অবশিষ্ট মানেই তোমাকে ধরে নিতে হবে বিবর্ধিত সদ্বিম্ব, অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়, তার সাথে লিখলো চিত্রসহ। তো প্রথম উত্তরই হলো, আমি যদি রাফে দেখে নিই, এই অবতল দর্পণ প্রধান ছেদ, এটা প্রধান ছেদ, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ, ধরে নিলাম ফোকাস বক্রতা কেন্দ্র, আর এ হলো মেরু। আমার দরকার অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব। আচ্ছা, তো আমি এখানে বস্তু রাখলে, মানে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্রের বাইরে হয়, মানে বক্রতা কেন্দ্র অসীমের মধ্যে তৈরি হয়। তাহলে উত্তরখানে কি লিখবো? বস্তুকে বক্রতা কেন্দ্র ও, এটা 1 মার্কসেরও আসতে পারে, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে তার বিবর্ধিত সদ ও অবশিষ্ট প্রতিবিম্ব গঠন হবে। যদি ছবি আঁকতে হয় তাহলে এঁকে নেব, এফ সি, এটা এঁকে নেব। অনেক ক্ষেত্রে দূরত্ব বলতে বলে, তাই এটা আঁকতে হয়। তো বস্তু রাখবো কোথায়? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে। এটা হলো অবজেক্ট ও প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাবে
আবার ফোকাস থেকে যে রশ্মি বেরোবে তা ছবিটা নিজেরাও একটু এঁকে করো। এখানে প্রতিবিম্ব গঠন হবে যা কিনা বক্রতা কেন্দ্রের অবশ্যই রের দিক দেবে। এই যে প্রতিবিম্ব তৈরি হলো তা কিন্তু বিবর্ধিত সৎ আর অবশিষ্ট বস্তু সাপেক্ষে উল্টো। এবার ধরো জিজ্ঞেস করলো এটাও 1 মার্কসের পেতে পারো, অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্বের আকার ও বস্তুর আকার সমান হবে আর প্রতিবিম্বটা কিন্তু সৎ অবশিষ্ট তো হবেই। আবার ধরো জিজ্ঞেস করলো কোন ধরনের দর্পণে বস্তু সৎ হলে গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ হয়। এখানে চিত্র কিন্তু চেয়ে নিল। তো এক্ষেত্রে ছবি হচ্ছে এ যদি অবতল দর্পণ হয়, প্রধান অক্ষ হয় বক্রতা কেন্দ্র ফোকাস, তো এক্ষেত্রে বস্তুর অবস্থান যদি ফোকাসে হয়, বক্রতা কেন্দ্রে হয় সিতে, মানে সিকে 2f-এও লেখে অনেকে, হ্যাঁ, তো তার প্রতিবিম্ব কিন্তু একই জায়গাতে হবে। এটা যদি তুমি 1 সেন্টিমিটার নাও তাহলে প্রতিবিম্ব কিন্তু 1 সেন্টিমিটার হবে। এটা অবজেক্ট, এটা ইমেজ। তাহলে উত্তর হবে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে বিবর্ধন 1 হবে, মানে m সমান 1, যার অর্থ বস্তুর আকার সমান প্রতিবিম্বের আকার। আর এই শর্তগুলো তো হবেই। কোন ধরনের দর্পণে সৎ বস্তু হলে গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ হয়? এর উত্তর তো উত্তল দর্পণ। চিত্র দিয়ে দেখাতে বলেছে। একটা উত্তল দর্পণ এঁকে নাও। প্রধান ছেদ আঁকলে, একটা নাম দিলে mn, প্রধান অক্ষ এঁকে নিলে x ড্যাশ ধরে নাও। এবার সি মধ্যবিন্দু f, আর এটা হলো প্রধান ছেদের মধ্যবিন্দু, মানে হচ্ছে পোল, মেরু। তো তুমি যেখানে খুশি বস্তুকে নাও, নিয়ে প্রধান অক্ষের বস্তুর মাথা থেকে আঁকবে। অবশ্যই এটা অবজেক্ট বস্তু। মাথা থেকে রশ্মিকে নিলে এ প্রতিফলন হবে, এটা অভিলম্ব এঁকে নেবে। যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল, তা ফোকাস থেকে আসছে বলে মনে হবে। অবশ্যই স্কেল বসিয়ে করো। আর একটা রশ্মি তুমি স্কেলকে সি আর এই বস্তুর মাথাটা বসিয়ে ভেতরটা এইভাবে আঁকবে, তারপরে সলিড লাইন টেনে দেবে। মানে যে রাস্তায় এলো সেই রাস্তাতেই আবার
ফিরে গেল, কেন কি এটা বক্রতা কেন্দ্রগামী, এটা কিন্তু লম্ব আপতন, এই রশ্মিটার ক্ষেত্রে কিন্তু লম্ব আপতন হলো। দেখো এইখানে এসে এরা কিন্তু সত্যিকারের ছেদ করেনি, এই জায়গায় এসে, পরে দরকার হলে এটাকে মুছেও দিতে পারো, এরা কিন্তু সত্যিকারের ছেদ করেনি। তাহলে গঠিত প্রতিবিম্ব কি হবে? অসত্য হবে। ইমেজ লিখলাম, আই এর প্রকৃতি অসৎ। অসৎ মানে বস্তুর মাথা আর প্রতিবিম্বের মাথা একই দিকে, সমশীর্ষ। দেখতেই পাচ্ছ m<1, একের থেকে ছোট মানে খর্ব। আর কার মধ্যে হবে? মেরু আর ফোকাসের মধ্যে। প্রতিবিম্বের অবস্থান মেরু ও ফোকাসের মধ্যে। লিখে নাও। এছাড়া কোশ্চেন পেতে পারো, এগুলো নিজেরাও তৈরি করে রেখো। মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার হয় কেন? 2 মার্কসের পেতে পারো। একইভাবে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার হয় কেন? এও 2 মার্কসের পেতে পারো। চিত্র সহ উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা কেন্দ্রের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটাও 2 বা 3 মার্কসের পেতে পারো। একই রিলেটেড কোশ্চেন, প্রমাণ করো r সমান 2f বা f সমান r/2, মানে এই অবধি প্রমাণ করার পর লিখে দেবে f = r/2। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি এটা এইভাবে যদি দেয়, এক্ষেত্রে তুমি হয় অবতল দর্পণ অথবা উত্তল দর্পণ যে কোনো তুমি নিতে পারো। অবশ্যই এগুলো প্রমাণ করার ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মি এই কথাটা কিন্তু থাকতে হবে, কারণ বলাই হয়েছে যে, আগেই বলেছি যে মেরুর কাছে হতে হবে রশ্মি। তো এই কিছু কোশ্চেন আলোচনা করলাম, আর এগুলো নিজেরা তৈরি রাখো, যদি অসুবিধা হয় বলা যেতে পারে, আলোচনা করা যেতে পারে। এই মোটামুটি গলীয় তলের প্রতিফলন থেকে যা ধরনের আসতে পারে তার একটা ছোটখাটো ব্রিফেও বললাম, কোশ্চেন অ্যান্সার 1 মার্কস 2 মার্কস 3 মার্কস কি আসতে পারে সেগুলোরও একটা আলোচনা করলাম আমরা। তো দেখো কি সুবিধে হয় তোমাদের। আজ এই অবধি।